আবরার ধীর পায়ে করিডোর পেরিয়ে এগোতে লাগলো। করিডোর জুড়ে নরম আলো, কিন্তু তাতে অদ্ভুত এক ঠান্ডা ছায়া লেগে আছে। দেওয়ালের পাশের মেয়েরা চুপচাপ তাকিয়ে আছে, কেউ ভয় নিয়ে, কেউ বা একরকম কৌতূহলে। তাদের দৃষ্টি যেন আবরারের প্রতিটি পদক্ষেপ গুণে রাখছে। করিডোরের শেষে একটি দরজা, দরজার ওপাশ থেকে ভেসে আসছে একটি নারী কণ্ঠ, কখনো অনুনয়, কখনো চিৎকার, কখনো শুধুই কান্না। আবরার দরজার সামনে এসে থামলো, এক মুহূর্তের জন্য গভীর দীর্ঘশ্বাস ফেললো, তারপর দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢুকে গেল। রুমের ভেতরের বাতাস ভারী, জানালার পর্দা আধ খোলা, আলো পড়ছে এক নারীর মুখে, বয়স 40-এর কোঠায়, চোখে লালচে ক্লান্তি, কিন্তু তবুও মুখে তীব্র এক প্রতিবাদের ছাপ। সে বারবার একই কথা বলছে, আমি আবরারের সঙ্গে কথা বলবো, আমাকে যেতে দাও তোমরা, আমি ওর সাথেই কথা বলবো। আবরার দরজার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? এভাবে চিৎকার করে পতিতালয় মাথায় তুলছেন কেন? এখনো কি ছেলেদের দরকার? কথাখানা বলেই আবরারের ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল, একটা এমন হাসি যা মানুষের গা শিউরে দেয়। রুমের ভেতরের বাতাস যেন জমে আছে, জানালার পাশের পর্দা অল্প নড়ছে, কিন্তু সেই নড়াচড়া যেন মৃত্যুর আগের শেষ নিঃশ্বাস। মেঝেতে বসে আছে এক মহিলা, চুল এলোমেলো, চোখ লাল হয়ে ফুলে গেছে, গায়ে পুরানো শাড়ি, হাত পায়ে শিকল বাঁধা। শিকলের শব্দটাও যেন এক নীরব রুমের ছুরির মতো করে কানে বিঁধছে। মহিলা আবরারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবরার বাবা, আমাকে ছেড়ে দে, আমি তো আমার শাস্তি পেয়ে গেছি, আর কত শাস্তি দিবি আমাকে? দয়া করে ছেড়ে দে না বাবা। আবরার কিছুক্ষণ নীরব রইল, তার চোখে কোনো মায়া নেই, শুধুই ঠান্ডা ক্রোধের দীপ্তি। তারপর হঠাৎই সে হেসে উঠল, একটা ভয়ঙ্কর ঘর কাঁপানো হাসি। মহিলার শরীরটা থরথর করে কেঁপে উঠল, যেন সেই হাসির ভেতরে লুকিয়ে আছে আগুন আর প্রতিশোধের সব ছায়া। আবরার ধীরে ধীরে এগিয়ে গেল, তার ভারী বুটের শব্দ ঘরে প্রতিধ্বনিত হলো, ঠক ঠক ঠক। সে এসে মহিলার একদম সামনে থামলো, তারপর হাঁটু গেড়ে বসে পড়লো তার চোখের সমান উচ্চতায়। আবরার এবার আগের চেয়েও আরো ঠান্ডা, আরো বিষাক্ত কণ্ঠে বলল, আপনাকে সারা জীবন আমি শাস্তি দিলেও আমার মনের জ্বালা মিটবে না, মিস আজমেরি দেওয়ানা। আজমেরি দেওয়ানা নামটা উচ্চারণের সাথে সাথে বাতাস যেন থেমে গেল। মহিলার মুখের রং উধাও, চোখের মনি বড় হয়ে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁট কাঁপে, শব্দ বের হয় না। আবরার এবার ঠান্ডা কণ্ঠে বলল, আর একবার যদি শুনি আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করে মানুষের শান্তি বিঘ্ন করেছেন, তাহলে ভালো হবে না। মনে থাকে যেন আমার কথাখানা। আপনি জানেন আমার কথা কখনোই নড়চড় হয় না, আর এবারেও হবে না। তাই মাইন্ড ইট, মিসেস আজমেরি দেওয়ানা। আজমেরি দেওয়ানা আবরারের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বিদ্রোহ আর ক্লান্তির এক ভাঙা মিশ্রণ কণ্ঠে বলল, কি করবে? তুমি আমাকে আর কি করতে চাও? গত 25 বছর ধরে তো আটকে রেখেছ, আর কি করতে চাও? তার চোখে লুকানো প্রশ্নটা ছিল এক ধরনের অনুতাপও, যেন জীবনের অর্ধেকটাই সে ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। আবরার একটু এগিয়ে বসলো, চোখে অচেনা এক স্থিরতা। রুমের হালকা বাতাস, তার শ্বাস অল্প করেই চলছিল, কিন্তু কথা বের হলো জমে থাকা আগুনের মতো। আপনি ধারণাও করতে পারবেন না। তার কণ্ঠে কোনো অনুভূতি নেই, কেবলই হিম শীতলতা আর নিশ্চয়তা। আমি কি করতে পারি আপনার সাথে? আপনাকে এমন এক জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো কখনোই আপনার চোখ দেখবে না, আর না খাবার পাবেন। এখন আপনি 3 বেলা পাচ্ছেন, কিন্তু তখন 3 দিন পর পর 1 বেলা পাবেন কিনা তাও সন্দেহ। আজমেরি দেওয়ানা এবার চিৎকার করে বলল, তুই এভাবে আমাকে আটকে রাখতে পারিস না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, নয়তো আমি এমন কিছু করব যা তোর ধারণার বাইরে। আবরার এবার বাঁকা হেসে বলল, এই তো কাল নাগিনীর আসল রূপ ফিরে এসেছে। আজমেরি দেওয়ানা নিজেকে সংযত করে নিজের রাগকে দমিয়ে আবেগী কণ্ঠে বলল, আবরার বাবা, আমি তো তোমার খালামণি, তাই না? তোমার মায়ের পরেই তো আমার স্থান। তাহলে
আমাকে এভাবে কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও বাবা। আবরারের রাগ হলেও হঠাৎ সেই চির চেনা ভয়ঙ্কর ম্লান হাসলো, তারপর বলল, একটা কথা সত্যি, নারী অভিনয়ে সেরা। আর যদি হয় আপনার মতো এরকম গিরগিটি, তাহলে তো কথাই নেই মিসেস কালনাগিনী। আর আপনার এসব আবেগের ওপরে আমি কি করে দিব, শয়তান মহিলা। আপনি আপনি করছে এই দেখে কি আজকে ভাবছিস আমি ভালো হয়ে গেছি? না, আমি চাইলে আজকেই তোকে পটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রাখতে পারি। কি, ডোবাবো? পটির ট্যাঙ্কির কথা শুনেই আজমেরীর মুখের রং যেন বদলে গেল। মনে পড়ে গেল 2 সপ্তাহ আগের কথা। আবরারের সাথে অতিরিক্ত তর্ক করেছিল বলে তার শাস্তি স্বরূপ ওকে গলা অবধি পটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রেখেছিল প্রায় 50 মিনিট। কি বিশ্রী গন্ধ তা মনে হতেই ওনার গায়ের লোম দাঁড়িয়ে যায় আজমেরীর। নাক মুখ সিটকে বলল, তোর সাথে আমি আর কথা বলতেই চাই না আবরার, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। আবরার বলল, আর একবার যদি শুনি এরকম চেঁচামেচি করেছিস, তাহলে তোকে নর্দমার পাশে ফেলে আসব, তাও হাত পা কেটে, কাল নাগিনী। আর তোর খাওয়া দাওয়া আজকে থেকে বন্ধ, তাই এইরকম চিৎকার করতে পারবি না। বলেই আবরার উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরার বেরিয়ে যেতেই আজমেরী দেওয়ানা গর্জে উঠে বলল, তোকে আমি ছাড়বো না আবরার, তোকে শেষ করে তবেই আমি মরবো। আবরার নিচে নেমে আসতেই সীসা দৌড়ে আসে ওর কাছে, তারপর বলে, আবরার, তুমি আজকে থেকে এখানে থেকে যাও। আবরার সীসার দিকে ভুরু কুঁচকে বলে, থেকে যাব মানে? সীসা মুচকি হেসে বলে, আমার সাথে থাকবে, বিশ্বাস করো আমি তোমাকে সুখের রাজত্ব থেকে ঘুরিয়ে আনবো, যেখানে তুমি কখনোই যাওনি। সাথে সাথে সীসার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় পড়ে। সীসা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, তারপর গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে আবরারের দিকে তাকায়। আবরার গর্জে উঠে বলে, শালি, আমার সাথে এইরকম করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আবরারের গর্জনে আশেপাশের সব মেয়ে কেঁপে ওঠে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এরকম ভাবে কথা বললে, যে রাস্তা থেকে তোকে তুলে এনেছি সেই রাস্তায় তোকে ফেলে আসবো। বলেই আবরার একবার সব মেয়েদের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে যায়। আর পেছনে পেছনে ফেটিক্সও যায়। এতক্ষণ কি হলো তা ওর মাথার ওপর দিয়ে গেল। সন্ধ্যার আলো ধীরে ধীরে জঙ্গলের গা ঘেঁষে কক্ষের ভেতরে ঢুকতে লাগলো। বাহিরের অন্ধকার ঘন হয়ে এসেছে, বাতাসের ঠান্ডা এবং ভয়ের এক অদ্ভুত ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। কুহেলি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমের এক পাশে, বড় কাচের জানালার সামনে। বাইরে দেখা যাচ্ছে গাছে ঘেরা পথ, ছায়া এবং গাঢ় অন্ধকারে ঝাপসা হয়ে যাওয়া সবকিছু। যেন এই জঙ্গলের প্রতিটি কোণ আবরারের শক্তি অনুভব করছে। 2জন মেয়েড চুপচাপ এসে কুহেলির সামনে খাবারের প্লেট রেখে গিয়েছিল। দুপুরের কোহেলি চোখে মুখে খুব একটা আগ্রহ নেই, কিন্তু খিদে আর সহ্য করা যায় না, তাই বাধ্য হয়েই জানালার পাশ থেকে এসে সোফায় বসে চুপচাপ খাবার খেতে শুরু করলো। প্রতিটি কামড় যেন মনোক্ষুণ্ণতার সঙ্গে মিলে মিশে গেছে। কুহেলি চুপচাপ খাচ্ছে, কিন্তু মনটা তার অন্যত্র ভেসে যাচ্ছে। ভেতরের এক অদৃশ্য দ্বন্দ্ব, নিজের জীবনের অব্যবস্থাপনা আর উপরওয়ালার প্রতি এক গভীর অভিমান, সব মিলে মিশে তার মনে চাপ তৈরি করছে। কেন এমন হলো আমার সঙ্গে? ভেতরের এক অশব্দ গর্জন, কেন আমার জীবন এত সুন্দর হলো না? মনের ভেতরে এক অদ্ভুত আক্রোশ, যা কেউ শুনতে পারছে না। কুহেলি জানে আবারও সেই নিজেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে না তো। কিন্তু দুঃখ, অসহায়ত্ব, ক্ষোভ সবই চোখে ম্লান নীরবতার আকার ধারণ করেছে। খাবার শেষ করে আবারও রুমের কোণে কাচের জানালার পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, প্রকৃতির নিস্তব্ধতা, জঙ্গলের ভয় এবং নিজের একাকিত্ব সব মিলে মিশে যেন তাকে আরো ছোট করে দিয়েছে।
খাবার শেষ করেও তার মনটা পূর্ণ হয়নি, শুধু এক বিরক্তি আর হতাশার ভার। আরো গভীরে ভেতরে সে শুধু চায় এক মুহূর্তের স্বস্তি, এক মুহূর্তের স্বাধীনতা। কিন্তু আবরারের এই নিঃশব্দ শাসন এবং এই জঙ্গলের অন্ধকার সবই তাকে তার সীমার মধ্যে আবদ্ধ করে রেখেছে। হঠাৎই দরজা খোলার শব্দে কুহেলির ধ্যান ভাঙে, পেছনে তাকায়, সাথে সাথে চোখে ভয়ের ছাপ, হৃদয়ে দ্রুত ধকধক করতে থাকে, কারণ আবরার এসেছে। কুহেলিকে এভাবে ভয় পেতে দেখে আবরার হালকা স্নিগ্ধ হাসলো, একটা রহস্যময় ঘনিষ্ঠ হাসি। দরজা হঠাৎ ঠকঠক করে বন্ধ হয়ে গেল। এবার আবরার ধীরে ধীরে এগিয়ে এসে কুহেলির পেছনে দাঁড়ালো, ফলস্বরূপ কুহেলি অনিচ্ছায় আবরারের প্রস্তুত প্রশস্ত শক্ত বুকে ঠেকে গেল। কুহেলি সরে যেতে চাইলো, কিন্তু আবরার তার আগেই এক হাত দিয়ে ওর পেট ধরে ধীরে ধীরে চেপে ধরলো, সাথে সাথে কুহেলির ছোট্ট দেহখানা কেঁপে উঠল। আবরার বলল, এভাবে কেঁপো না ছোট পাখি, তাহলে তাড়াতাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলবো। আবরারের কথা শুনে কুহেলির শরীর ঘৃণায় লজ্জায় রি করে ওঠে। সাহস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি লজ্জা শরীরে নেই? সবসময় এরকম আজে বাজে কথা বলেন। আপনি একটা খারাপ লোক, যার মুখে ভালো কথা নেই। আবরার ঠোঁট এলিয়ে হেসে কুহেলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইয়েস, আই এম এ ব্যাড ম্যান। হোয়েন ডিড আই এভার ক্লেম টু বি গুড? কুহেলি নিজের সর্বশক্তি দিয়ে আবরারের থেকে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আবরার ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। কুহেলি বলল, ছেড়ে দে আমাকে, অসভ্য লোক, এভাবে একটা মেয়েকে আটকে রাখতে লজ্জা করে না আপনার? আবরার বলল, মেয়ে কোথায়? তুমি তো মিসেস এরিক আবরার খান, ভুলে গেছো নাকি? আর ভুলে গেলেও প্রবলেম নেই, আমার মনে থাকলেই হলো। তোমার মনে রাখার দরকার নেই। আর লজ্জা, ওইটা এরিক আবরারের ডিকশনারিতে নেই। কুহেলি শীতল কণ্ঠে বলল, আমি মানি না আপনার এইসব বিয়ে টিয়ে, আমি আপনাকে কখনোই মানব না। আবরার কুহেলিকে এক ঝটকায় নিজের দিকে ঘুরে ওর দুই বাহু ধরে বলল, তোমাকে মানতে হবে না মাই ফাকিং হোয়াইট রোজ, শুধু তোমার দেহখানা পেলেই চলবে। কুহেলির চোখে ছলছল করে উঠল, অশ্রুতে একরকম জীবনের চাহনি। আবরার ম্লান হেসে হাসিকে কণ্ঠে বলল, তোমাকে কান্না করলে ভীষণ হট আর সেক্সি লাগে মাই ফাকিং স্কোয়াব। বলেই আবরার কুহেলির অধরখানা নিজের আয়ত্তে নিয়ে নেয়। কুহেলি ছটফট করতে থাকে। এতে আবরার বিরক্ত হয়ে ওর দুই হাত নিজের এক হাতে বন্দি করে অপর হাত কুহেলির শরীরে জোরে জোরে চালাতে থাকে। একে বেঁকে কুহেলি আবরারের এইরকম স্পর্শ নিতে না পেরে কিছুক্ষণের মধ্যে ঢলে পড়ে আবরারের প্রশস্ত বুকে। আবরারের এতে ভীষণ রাগ হয়। এখানে সেন্সলেস হওয়ার মতো কি করলো সে? রাগে আর কুহেলিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় না, বরং ওখানেই ফ্লোরে ফেলে রেখে রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আর কুহেলির ছোট্ট দেহখানা পড়ে থাকে ঠান্ডা ফ্লোরের ওপর। রাত ঘনিয়ে এসেছে। বাড়িটার চারপাশে জঙ্গল এখন অচেনা অন্ধকারে ডুবে আছে। কোথাও হালকা কুয়াশা, কোথাও মাটির স্যাঁতসেঁতে গন্ধ, বাতাস ভারী। আবরার ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠোঁটের কোণে কঠিন এক স্থিরতা। নিচে নেমে আসতেই ফেটিক্স তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, স্যার, আজকে কি মন্ত্রী আর তার সাথে চেলাফেলাদেরকে শেষ করে ফেলবেন? আবরার এক মুহূর্ত থামলো, চোখের কোণ ঝলসে উঠল লালচে রক্তিমা আলো। একটি ছোট্ট তীক্ষ্ণ উত্তর, হুম। তারপর আর কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফেটিক্সও পেছনে পেছনে চলল মাথা নিচু করে, যেন জানে সামনে যা ঘটতে যাচ্ছে তা কোনো সাধারণ রাত নয়। বাইরে বাতাস ভারী, রাতের বুক চিরে তাদের পা পড়ছে শক্ত মাটিতে, দূরের গোডাউন আর গভীর জঙ্গলের ভেতরে, যেখানে গিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তারা হেঁটে যাচ্ছে, হাতে টর্চ লাইট, পায়ের শব্দে
পাতার মচমচে আওয়াজ। জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে শোনা যায় কোনো বন্য প্রাণীর ডাক, দূরে এক পেঁচা হুহুর আওয়াজ, কাছের ঝোপের হালকা নড়াচড়া, যেন কেউ বা কিছু লুকিয়ে আছে। আবরার সামনের দিকে হাঁটছে, আর তার পেছনে ফেটিক্স, আরো পেছনের এক সারিতে প্রায় 100-র মতো বডিগার্ড, সবাই কালো পোশাকে, হাতে বন্দুক, চোখে সতর্ক দৃষ্টি। চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে আবরারের মুখে, তার লাল টকটকে চোখের মণি তীক্ষ্ণভাবে জ্বলে উঠছে, যেন সেই চোখে প্রতিশোধের আগুন লুকানো। যে চোখ একবার তাকালে মানুষ শিউরে ওঠে, ভয় পায়, আর বুঝে যায় আজ রাতটা কারোর জন্যই শুভ নয়। চারপাশের নিস্তব্ধতা, শুধু বাতাস আর হাহাকার আর আবরারের বুটের শব্দ। প্রায় আধা ঘন্টা হেঁটে অবশেষে তারা পৌঁছালো সেই পুরানো গোডাউনের সামনে। জঙ্গলের বুক চিরে হঠাৎ করে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্থাপনা, দোতলা ইটের বাড়ি, পুরো শরীর জুড়ে শ্যাওলা আর বুনো লতা পাতা পেঁচানো। দূর থেকে দেখলে মনে হয় কোনো প্রাচীন দৈত্যের শরীরে সাপ লেপ্টে আছে। চারপাশের নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দও ভয় ধরিয়ে দেয়। ফেটিক্স ও বডিগার্ডরা থেমে গেল, কিন্তু আবরার থামল না। আবরার নির্ভীক পদক্ষেপে এগিয়ে গেল, গেট ঠেলে সোজা ভেতরে। গোডাউনের ভারী লোহার দরজা কোকিয়ে খুলল, আর সেই শব্দে বাতাস কেঁপে উঠল, যেন কোনো অভিশপ্ত ঘুম ভেঙে গেল। ভেতরে ঢুকতেই চিৎকার, বেদনার, আতঙ্কের, মৃত্যু ভয়ের। মন্ত্রী এবং তার চেলাপেলারা একসাথে আর্তনাদ করছে। ভেতরে ঢুকতেই চিৎকার, বেদনার আর আতঙ্কের, মৃত্যু ভয়ের। মন্ত্রী এবং তার চেলাপেলারা একসাথে আর্তনাদ করছে। 10 জন লোক, 10টি আলাদা স্টিলের চিকন বেডে শোয়ানো, তাদের হাত পা বাঁধা, কিন্তু মুখ খোলা। প্রতিটি বেডের মাথার কাছে একটি অদ্ভুত যন্ত্র বসানো, ঘোরানোর মতো। একবার ঘোরালে পুরো মাথাটাই ঘুরে যাবে, ঠিক যেভাবে পুতুলের ঘাড় ঘোরে। আবরার ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের শব্দ ধাতব মেঝেতে ঠক ঠক করে বাজছে, প্রত্যেকটা ধ্বনি যেন মৃত্যুর ঘোষণা। মন্ত্রী তাকালো ওর দিকে, চোখে আতঙ্কের ছায়া। ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোই না। আবরার হঠাৎই থামলো, ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালো। তার মুখে তখন এক ভয়ঙ্কর শান্তি, একটা ম্লান, নির্মম ভেতর থেকে জমে থাকা হাসি ছড়িয়ে দিল সে। কেমন আছেন মন্ত্রী সাহেব? তার কণ্ঠটা গভীর, নিচু, কিন্তু প্রতিটি শব্দে কাছে ঠান্ডা প্রতিশোধের আগুন।